দুঃখজনক স্ক্রিনশট গুলো দিয়েছে আমাকে একটু হেয় করার জন্য। আমি ইউএসএ তে হচ্ছে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে চেয়েছিলাম, যে কারণে আমার সব পেপারস আছে। শুধু এই যে কি বলে আর্টিস্ট কোটায় অ্যাপ্লাই করা যায়, আমরা যারা আর্টিস্ট তারা অ্যাপ্লাই করতে পারি, ওটা অল্প দিনে হয়ে যায়। সাকিব খানও যেটা করলেন আর কি, অনেক আর্টিস্টই করছেন। তো ওটার জন্য আমার সব কাগজই আছে, শুধুমাত্র একটা অ্যাওয়ার্ডই নাই। অ্যাওয়ার্ডের জন্য কোনোদিন চেষ্টাও করি নাই। অনেকে আছে যে দিতেও চাইছে, আপু আসেন অ্যাওয়ার্ড প্রোগ্রামে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিব না। আগে মনে করছি যে কাজ কি করছি, মানে কি জন্য আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, আমার যোগ্যতাটা কি। আর যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ওই অনুষ্ঠানে তাদের কোনো কাজই নেই। তো আমি বলি যে তাদের সাথে একই মঞ্চে আমি অ্যাওয়ার্ড নিব, আমি এগুলো অ্যাওয়ার্ড নিব না। এই একটুখানি নাক শিটকানো ভাব আমার ছিল। কিন্তু আমার যেহেতু অ্যাওয়ার্ডের প্রয়োজন হয়ে পড়ছে, এই যে কিছুদিন আগে উনি দুবাইতে গেলেন, ওখানে তো আর এক বিশাল আমরা দেখলাম। ওইটাই আল্লাহ আমাকে অনেক ভালোবাসছে যে ওখানে আমার যেতে হয় নাই। সো ওখানে উনি যাচ্ছিলেন এবং এই অ্যাওয়ার্ড গুলা কিভাবে দেয় তা তো জানি। তো যেহেতু এত ভালো একটা সম্পর্ক, তো ওই জন্য আমি বলছি মামুন ভাই আমার একটা অ্যাওয়ার্ড দরকার, আপনি ওখানের একটা অ্যাওয়ার্ড আমাকে ম্যানেজ করে দেন, যদি দুবাই যাতায়াতের খরচও দিতে হয় ওটা আমি ম্যানেজ করে দিব। তো এটা কি খুব মানে বেশি দোষের কিছু? এটা তো দোষের কিছু। আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন হচ্ছে, দরদে আপনারা কাজ করছেন অনেকেই, যাদের পেমেন্ট দেয় নাই, অনন্য মামুন, আপনারা কি দরদ মুক্তিতে আপনারা কি বাধা দেবেন কিনা? ওই জন্যই আমি বলছি, এই যে আমি বললাম না, আমি একটা বিন্দুর জন্য চাই না যে দরদ ক্ষতিগ্রস্ত হোক, এক বিন্দুর জন্য। কারণ ওইটা আমারও কাজ, কিন্তু আমি ওটা কাজ করে আসছি। এবং আমি অনন্য মামুনের নাম উল্লেখ না করে প্রথম স্ট্যাটাসটা দিয়েছিলাম শুধু এই ভয়তে যে দরদের উপরে যদি কোনো এফেক্ট পড়ে। কারণ বহুদিন ধরে বলবো এই দরদ রিলিজ হবে, ওই দরদ রিলিজ হবে 2 দিন পর, ওই বুর্জ খলিফায় এইটা হবে, ওইটা হবে, ওই প্লেন আসছে, ওই প্লেনের উপর পতাকা উড়বে, এই নানান কিছু কিন্তু আমরা ডে বাই ডে শুনতে পাচ্ছি। তো এখন দেখি যে ওইটা রিলিজ যে কবে হবে আই ডোন্ট নো। দেশের পরিস্থিতি খুবই খারাপ, সিনেমা দেখার মতো পরিস্থিতি মানুষের মনে নাই। এটা কবে হবে এটা উনারাই ভালো করে জানেন। রিলিজের আগে আমি যে বললাম যে যারা যারা টাকা পাবে টাকাগুলো দিয়ে দিক খুব সুন্দর করে। এইটাই যদি না দেয় তাহলে দরদ রিলিজের ক্ষেত্রে একটা শঙ্কা থেকে যাবে। আপনি বলছেন অনন্য মামুনের সাথে আপনার সম্পর্কটা ভাই বোনের মতো, আমি আরো বারবার এই জায়গায় আসছি ছিল। আপনি কি কখনো ওই যে স্ট্যাটাস দেওয়ার আগে কখনো কি বলেছেন যে অনন্য ভাই আমাদের কাজ করেছি আমরা, বা আমি কাজ করেছি, আমার পেমেন্ট আপনি সরাসরি তার কাছে চেয়েছেন? শুনেন, ওই হাউসের সিস্টেমটা কি, ওই হাউসের সিস্টেমটা হচ্ছে মামুন ভাইয়ের কাছে এইগুলা বলতে গেলে সে বলে রাব্বানির সাথে কথা বলেন না। ব্যাপারটা হচ্ছে আপনি ভাই বোনের সম্পর্ক, ওই তো বলি ভাই বোনের সম্পর্ক। আমার ভাই আমি কাজ করছি, টাকা দেন আমার পারিশ্রমিক, এইটা বলা একটু কষ্টের। তার থেকে ওই যে রাব্বানি ভাইয়ের সাথে আমার সবসময় এটা নিয়ে কনভারসেশন। রাব্বানি ভাই আমার বুঝায় বলতো, আমি ডাবিং এ গেছি ভাই, কোটি কোটি টাকা বাজেটের ছবি, আমি ডাবিং এ গেছি। তারা ডাবিং এ মানুষ সব জায়গায় ডাবিং এ যায় 2000-2500 টাকা কনভিন্স দেয়, অ্যাটলিস্ট 1500 টাকা কনভিন্স দেয়। আজকে ছোট লোকের মতো বলতে হচ্ছে, তাদের 500 টাকা আমাকে কনভিন্স দেবে, হ্যাঁ, সেইটার জন্য দৌড়াদৌড়ি ঘোরাঘুরি আধা ঘন্টা কাটিয়ে দিছে। বাজেট নাই, টাকা নাই, ক্রাইসিস। আপনারা বুঝতেও পারবেন না যে তারা কিভাবে ক্রাইসিস ক্রিয়েট করে। তো ওর মধ্যে ভাই বোনের সম্পর্ক হলে টাকা চাওয়া যায়? বলেন তো, বলা যায় যে ভাই আমার টাকা লাগবে দাও? তাও আমি বেনারসে বসে শেষে যখন চলে আসবো দেখি শাড়ি টাড়ি এত সস্তা, আমি চলে আসলে তো এগুলো কিন্তু আমার কাছে অত টাকা নিয়েও যায়নি। তখন আমি লজ্জা শরম ফেলে তাও আমি মামুন ভাইকে বলি নাই, হ্যাঁ, তার কাছে বলতে আমার খারাপই লাগতেছিল। তখন আমি রাব্বানি ভাইকে বলছি, রাব্বানি ভাই কিছু টাকা দিতে বলেন তো, আমি এখান থেকে এগুলা কিনে নিয়ে যাবো, মানুষ তো গিফটও করবো। এই যে রাব্বানি ভাইয়ের প্রতিক্রিয়া কি ছিল তার কাছে পেমেন্ট চাওয়ার পরে? কারণ কি এই মুভির তো প্রতিটা কাজেরই তো একটা আর্টিস্টদের বাজেট থাকে, প্রত্যেকটা সেক্টরে আলাদা একটা বাজেট থাকে, তাহলে টাকাটা গেল কোথায়? আমি বলি রাব্বানি ভাই এই যে যখন বানারসে বসে টাকার ব্যাপারে কিন্তু আমার ওই বাড়ি শেষ কথা হচ্ছে, রাব্বানি ভাই বলছে আপু টাকা পাবেন, চিন্তা করেন না,
এটার টাকা আপনারা পাবেন, এইটার টাকা আপনারা পাবেন। হ্যাঁ, মানে তার কথার ভিতর অন্যগুলা পাইছেন না পাইছেন, এইটার টাকা আপনারা পাবেন। ওই যে সান্ত্বনা দিয়ে বলছে, ওইটা নিয়েই কিন্তু আমি টাকা যখন আমাদের হাতে আসবে আপনারা টাকা পাবেন। কথা হচ্ছে এই, শেষ হচ্ছে নিয়ম কি, আমাদের সিনেমার নিয়ম কি, প্রথমে একটা বুকিং মানি দেয়, তারপরে আবার শুটিং শেষ হলে একটা টাকা দেয়, ডাবিং শেষ হলে টাকাটা ক্লিয়ার করে। ডাবিং এর দিন যে দেখি যে তাদের এই দৈন্য দশা। তো আপনি কি, আমি তো ওখানে অভিজ্ঞ, আমি জানি তো তাদের সিস্টেমটা তো জানি। আমি আবার কি মামুন ভাইকে বলবো টাকা দেন টাকা দেন, আমার যা কথা তো রাব্বানির সাথেই হয়। তারপরে যে এই যে 20 তারিখ, এই কয় তারিখে আমাকে যেতে বললো, এই যে আছে এখানে ডেট আছে, তো আমি যাইনি কিন্তু, কারণ বাই দিস টাইম আমাদের একটা গ্রুপ রেডি হয়েছে 14-15 জনের, ওরা সবাই টাকা পাবে। তো আমাকে একাকে যে নিয়ে আমি যেটা পাবো মিনিমাইজ করে ওই সব সময়ের মতো আপু এতটুকু নেন পরে আবার নিয়েন, জাস্ট এইরকমই থাকে স্টাইল গুলা তাদের। তো ওই টাকাটুকু নিয়ে আমি চলে আসবো আর সবাই টাকা পাবে না, এটা আমি চাইনি। চাইছি যে পাইলে সবাই পাবো একসাথে, নাইলে নেই। আচ্ছা, মিডিয়ার সামনে তারা অনেক বলতেছে হিউজ বাজেটের মুভি, হিউজ বাজেটের মুভি, তাহলে এই যে টাকাগুলো গেল কোথায়? আর্টিস্ট কি দিতে পারলো না? এখন সেই প্রশ্ন তো আপনারা তাকে করবেন।